বাংলার এসআইআরে ফের নতুন ভোটার তালিকা। প্রথম তালিকার পর এবার দ্বিতীয় তালিকাও বেরোলো গতকাল মাঝরাতে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি দিতেও রাত 11টা পার। কমিশনের ওয়েবসাইট এবং অ্যাপে তালিকা দেখা যাচ্ছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় 12 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ সোম এবং শুক্রবারের দুটো তালিকা মিলিয়ে প্রায় 22 লক্ষ বিচারাধীনের তালিকা প্রকাশ করেছে কমিশন। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, প্রথম তালিকায় আমরা দেখেছিলাম 10 লাখের নাম বেরিয়েছিল, যার মধ্যে 40% অর্থাৎ প্রায় 4 লাখ নাম বাদ পড়েছিল। দ্বিতীয় তালিকার কি অবস্থা? কত নাম বাদ গেল, কত নামের নিষ্পত্তি হলো? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় তালিকা যেটা প্রায় গতকাল রাত 11:30 নাগাদ প্রকাশ হয়েছে, সেখানে প্রায় 12 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 37 লক্ষের কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। তার মধ্যে গতকাল 12 লক্ষ নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে অর্থাৎ সোমবার রাত 11:35 নাগাদ যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। গতকাল সেই সংখ্যাটা হলো 12 লক্ষ। অর্থাৎ সব মিলিয়ে সোমবার এবং শুক্রবার মিলিয়ে প্রায় 22 লক্ষ নামের তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তুমি দেখেছো, সোমবার যে 10 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে প্রায় 40% কাছাকাছি ডিলিটেড ছিল, অর্থাৎ প্রায় 4 লক্ষ। কমিশন সূত্রে জানা যাচ্ছে, গতকাল যে 12 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 35 থেকে 40% কাছাকাছি বুথ ভিত্তিক ডিলিটেড রয়েছে। যদিও কত নাম ডিলিটেড বা কত নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেল, কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে তা এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। তবে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল যে ভোটার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে বুথ ভিত্তিক 35 থেকে 40% ডিলিটেড রয়েছে। ধন্যবাদ সোমরাজ। বুথ ভিত্তিক দুভাগে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড ওয়েবসাইটে। নাম বাদ পড়াদের জন্য আলাদা তালিকা। রাত থেকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নয়া লিস্ট। কমিশনের সাইটে সাপ্লিমেন্টারি অপশনে ঢুকে দেখতে হবে নাম। electoralsearch.eci.gov.in, voters.eci.gov.in, ceowestbengal.wb.gov.in, এই সমস্ত সাইটে গিয়ে তালিকা দেখা যাচ্ছে। ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। আজই জেলায় জেলায় নয়া ভোটার লিস্টের হার্ড কপি পৌঁছে যাবে। হার্ড কপি টাঙানো হবে জেলা শাসকের দফতর এবং বুথে বুথে। সাপ্লিমেন্টারি তো প্রকাশ হলো, কিন্তু এবার ট্রাইব্যুনাল কবে? সাপ্লিমেন্টারিতে যাদের নাম বাদ যাচ্ছে, তারা কবে থেকে আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তির পরেও ট্রাইব্যুনালে দেরি। সুপ্রিম নির্দেশে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখনো ট্রাইব্যুনালের কোনো অফিস নেই। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই যে প্রথম তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, দ্বিতীয় লিস্ট, যাদের নাম বাদ গেল, তারা তাহলে এখন কি করবেন? এখনো তো কোনো অফিসে ঠিক হলো না ট্রাইব্যুনালের। তারা কি তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন? দেখো, কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই চূড়ান্ত করে দেওয়া হচ্ছে যে কোন অফিসে বসে প্রাক্তন বিচারপতিরা ট্রাইব্যুনালের কাজ শুরু করবেন। জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করা হলেও কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে নিউ টাউনে জুডিশিয়াল একাডেমি প্রায় চূড়ান্ত হয়েছে ট্রাইব্যুনালের কাজের জন্য। কিন্তু সেখানে কতগুলি জেলা ট্রাইব্যুনালের কাজ হবে, কিভাবে কাজ হবে, তা গোটা বিষয়টি চূড়ান্ত করা হবে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফে বলে কমিশন সূত্রে খবর। কিন্তু কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনাল গঠনের পর কাজ শুরু হলে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। গতকালই নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে পরিদর্শনে গেছিলেন কলকাতা হাইকোর্টের উচ্চপদস্থ আধিকারিকরা, ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও। ফলত ট্রাইব্যুনাল যাতে দ্রুত গঠন করা যায় সেই বিষয়ে তৎপরতা চালানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তবে এটা ঠিক কবে থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত নেই কমিশনের তরফে। ধন্যবাদ সোমরাজ। ট্রাইব্যুনাল যেটা আছে, এটা পাবলিক ডোমেনে আছে কি অনারেবল জাজেস যেটা আছে, ওটা লিস্ট এসে গেছে আপনার চিফ জাস্টিস থেকে, ইসিআই ওটা নোটিফাই করে দিয়েছে। ওদের যে বি রেনিউমারেশন হবে, ইয়ে হবে, ও হবে, যেটা বি বলেছিল হাইকোর্ট, ওটা ইসিআই মেনেছে। নাম্বার 3 যেটা চালু করার জন্য মেন জিনিস আছে আপনার কোথায় হবে ওটা। তো স্টেট গভর্নমেন্ট 4টা জায়গা দিয়েছিল, হাইকোর্ট থেকে টিম গিয়েছিল, 5টা জায়গা দেখে আসছেন। দেখা দিয়ে পরে উনি আজকে রিপোর্ট দিয়েছেন। 3 মেম্বার কমিটি যে সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট জাজেস আছে, ওরা ডিসাইড করবে কি এদের মধ্যে কোথায় আমরা করবো কি नहीं করবো।
প্রথম সাপ্লিমেন্টারিতে নাম ছিল না, দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে উঠল শশী পাঁজার নাম। সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠল শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীর। আবির রয়েছে সঙ্গে, আরো জানাবে আবির। তিনি কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন, কারণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না তার, এবং চূড়ান্ত ভোটার তালিকাতে তার নামের পাশে বিচারাধীন এটি লেখা ছিল। এবং শুক্রবার মধ্যরাতে যখন দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয় তখন দেখতে পাওয়া যায় যে বিচারাধীন স্ট্যাটাস তার নামের পাশ থেকে উঠেছে। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একাধিক যে প্রার্থী তাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই রয়েছে। বহুজন অবশ্য বলছেন যে তারা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাও তারা পরিষ্কার করে দেখে উঠতে পারছেন না। এর পাশাপাশি হাসনের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী কাজল শেখ, তারও নাম উঠেছে, সেটাও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতে লক্ষ্য করতে পারা যাচ্ছে। ধন্যবাদ। ভোটার তালিকায় নাম উঠল ট্রাইব্যুনাল সদস্যের। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে অবশেষে নাম অবসরপ্রাপ্ত বিচারপতির। দ্বিতীয় ভোটার তালিকায় অবসরপ্রাপ্ত বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির নাম। অবসরপ্রাপ্ত বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি এসআইআর ট্রাইব্যুনালের সদস্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নাম বাদের ভুয়ো খবর ছড়ায়। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে উঠেছে অবসরপ্রাপ্ত বিচারপতির নাম। বাম আইএসএফ এর আসন সমঝোতা, কিন্তু একাধিক জায়গায় তারা একে অপরের মুখোমুখি। বামেদের ঘোষিত আসনে প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ। তৃণমূল ছেড়ে আইএসএফ এ যাওয়া আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েও আপত্তি বামেদের। গুরুত্ব দিতে নারাজ নওশাদ সিদ্দিকী। যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে। নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। একুশের ভোটে শূন্য বামেরা। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিটফল 0। এবারের ভোটেও আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেছে বামফ্রন্ট, কিন্তু তাতেও নানা জায়গায় কাঁটা। একাধিক এমন আসন রয়েছে যেখানে বাম আইএসএফ মুখোমুখি, যেমন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, বীরভূমের মুরারই। উত্তর 24 পরগনার দেগঙ্গা, মধ্যমগ্রাম এবং বারাসাত, এই 3 বিধানসভা আসন ফরওয়ার্ড ব্লকের জন্য ছাড়া হয়। এর মধ্যে মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। উত্তরবঙ্গে আবার বামফ্রন্টেই জট। কোচবিহার উত্তরে প্রার্থী দিয়েছে সিপিআইএম। ফরওয়ার্ড ব্লকের হুঙ্কার, কোচবিহার উত্তর থেকে সিপিআইএম কে প্রার্থী প্রত্যাহার করতে হবে, না হলে সিপিআইএম এর দেওয়া সব আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দেবে। মাথাভাঙ্গা, শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ, আরও 4টা সিট তো আছে। আমাদের যদি সিটে প্রার্থী থাকে অন্য দলের, আমরা আমাদের অধিকার হবে প্রার্থী দিয়ে দেওয়া। রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত মাফিক চলছি। রাজ্য বামফ্রন্ট যা বলবে সেই মতে আমাদের পার্টি আমরা কাজ করব। বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে বাম আইএসএফ টানাপোড়েন চলছে। ভোটের মুখে নয়া জট, সৌজন্যে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন। তারপরেই আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বে প্রার্থী করেছে আইএসএফ। এতে আপত্তি রয়েছে বামেদের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন, যার হাতে কমরেডদের রক্ত লেগে তার পাশে বামেরা নেই। যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে। নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে
তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। কিন্তু এই বাম আপত্তিতে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। নিউজ 18 বাংলা।